প্রসেনজিৎ চ্যাটার্জি ভার্সেস দেব। টলিউডে অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে ঠান্ডা যুদ্ধ চলছে দুই তারকা মহাতারকাদের মধ্যে। বিষয়টা কি? বিষয়টা সম্পর্কে আপনারা কি সবাই অবগত রয়েছেন? দেব টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এই মুহূর্তে তারকা, কোড আনকোড যাকে মেগাস্টার তকমা দেয়া হয়েছে, সেই দেব ব্যান প্রসঙ্গ নিয়ে, অর্থাৎ এই যে ব্যান প্রথাটা, যে কোনো লোককে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে যে কোনো কারণে অবশ্যই সেটার রিজন থাকতে হবে, স্ট্রং রিজন থাকতে হবে। তার কারণেই তো অ্যাকচুয়ালি টেকনিশিয়ানসরা কিংবা একজন গোষ্ঠী সেই উক্ত ব্যক্তিকে ব্যান করে। সেই রুলস, টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক যে করবে তার বিরুদ্ধে তারা, অর্থাৎ ফেডারেশন কিংবা ফোরাম কিংবা গিল্ড, তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে, যে কোনো শাস্তি দিতে পারে। সেটা ব্যান হোক, কিছু দিনের জন্য সাসপেন্ড হোক, সেটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির পরিকাঠামোর মধ্যে কিংবা একটা রুটিনের মধ্যে পড়ে। সেটা একটা শৃঙ্খলা, সেটা দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন সিনিয়র মেম্বারকে দেব বিনা পারমিশনে, উইদাউট পারমিশনে যেভাবে 72 ঘন্টার চ্যালেঞ্জটা দিয়ে দিয়েছিল, সেটা নিয়েই তো আসল ঠান্ডা লড়াইটা সূত্রপাত ঘটেছিল, তাই নয় কি? তো এই বিষয়টা নিয়ে বুম্বাদা মুখ খুলেছেন, মুখ খুলতে বাধ্য হয়েছেন এক কথায় বলতে গেলে, কারণ মিডিয়া, প্রেস কনফারেন্স, তারা বুম্বাদাকে উস্কে উস্কে, খুঁটিয়ে খুঁটিয়ে সেই 72 ঘন্টার চ্যালেঞ্জটা নিয়ে বারবার তাকে জিজ্ঞেস করা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে। অনির্বাণ চক্রবর্তীর প্রসঙ্গ, অনির্বাণ ভট্টাচার্যের যে প্রসঙ্গটা ছিল, দেব তার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যে কাজটা করেছেন, যেহেতু দেশু 7-এর জন্য অনির্বাণকে কাস্ট করার চিন্তা ভাবনা করেছেন, সুতরাং যদি সেই ব্যক্তি ব্যান্ড থাকে তাহলে তো তাকে কাজ করতে দেওয়া হবে না। টেকনিশিয়ানসরা তো সেখানে বলতেই পারে যে না, ওনার সাথে আমি কাজ করবো না। ঠিক যেরকম আরজিকর কাণ্ডের পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা সিনেমা হওয়ার কথা ছিল এসবিএফ এর ব্যানারে, একটা রিমেক ছবি ছিল, সেখানে পরিচালক ছিলেন রাহুল মুখার্জি। তোমরা অনেকে চেনো, কিসমিস সিনেমাটা করেছে দেবদার, দিলখুশ করেছে। সেই টাইমে কিন্তু অনির্বাণ এবং আমাদের রাহুলকে ব্যানের ব্যাপার ছিল, সেখানে তারা কেউ কাজ করতে চায়নি। বুম্বাদার শুটিং করতে এসেও ফ্লোর থেকে বাড়ি চলে গিয়েছেন। কই, তখন তো দেব একবারও মুখ খোলেনি যে না, বুম্বাদার সিনেমাটা কেন হবে না। বুম্বাদার মতো একজন লোক শুটিং করতে এসছেন, ফ্লোরে এসে কেন ফিরে যাবেন, এটা কেন হবে? সুতরাং সেখানে তো দেবের স্বার্থ ছিল না, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমার স্বার্থ ছিল। তাই জন্য সে কোনো হস্তক্ষেপও করেনি, কোনো কিছু বলার প্রশ্নই মনে করেনি। অথচ সেই টাইমে দেবদাস সিনেমা শুটিংও চলছে, তারপরে রিলিজও করেছে তার সিনেমা নিজস্ব, দারুণভাবে কিন্তু চলেছে, কোনো ঝুট ঝামেলা ছাড়া। অতই যদি দেবদা ভালো হবে, তাহলে ওই টাইমে প্রতিবাদ করলো না কেন ব্যান কালচার নিয়ে? আজকে হঠাৎ করে কেন মনে পড়লো বুম্বাদা? আমার প্রশ্ন সেখানে। সুতরাং এই যে জিনিসটা ঘেঁটে হয়েছে, এত বড় একটা ঘটনায় রূপ নিয়েছে, যেখানে দেবদার এই 72 ঘন্টার চ্যানেলে বুম্বাদা এই চ্যালেঞ্জটাতে অ্যাকসেপ্ট তো করেনি, প্রশ্নই ওঠে না। এবং বুম্বাদা এটাও বুঝতে পারছে না যে দেব 72 ঘন্টা চ্যালেঞ্জ করার কে। বুম্বাদার দুঃখ লেগেছে, বুম্বাদার কষ্ট হয়েছে যে যে ছেলেটাকে আমি এত ভালোবাসি, নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসি, যার সাথে প্রায় আমার ফোনে কথা হয়, এটা কি আলোচনার মাধ্যমে রাহুলের এই মৃত্যু সবে ঘটেছে, এটার এই ফার্স্টেশনটা থেকে বেরিয়ে, এইটার এই ট্রমাটা থেকে কদিন পরে যদি এটা আলোচনা করা হতো, তাহলে কি ভালো হতো না? রাহুলের মৃত্যুর পরে তো কোনো এজেন্ডা নিয়ে, কোনো ডিমান্ড নিয়ে তারা আসেনি, এই বৈঠকগুলো হয়নি। কারণটা জানতে চেষ্টা করা হয়েছে। সেখানে যদি ম্যাজিক মুভমেন্টকে ব্যান করা হয়, বা দেবদা যেটা বলছে যে ব্যান কালচারই থাকবে না, তাহলে তো ম্যাজিক মুভমেন্টের মতো যে কোনো প্রোডাকশনের লোক বা যে কোনো কেউ যে কোনো খারাপ কিছু করতেই পারে, তাহলে তো সবার সাহস বেড়ে যাবে। একটা কড়াকড়ি কি থাকা জরুরি নয়? আর যদিও বা সেটা হয়, সেটা তো আলোচনার মাধ্যমে মেটানো যায়। এটাই মূল বক্তব্য। সুতরাং এই বিষয়টা নিয়ে, ব্যান কালচার নিয়ে এবং দেব ভার্সেস বুম্বাদা যে ঠান্ডা লড়াই, সেটা নিয়ে একজন সিনে প্রেমী দর্শকের পয়েন্ট অফ ভিউ আমরা দেখব। সৌরভ নামের একজন
সিনেমা লাভার রয়েছে, সিনেমার দর্শক রয়েছে, বাংলা সিনেমা প্রেমী রয়েছে, সে কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে কিংবা অন্দরমহলে বাইরে সমস্ত কিছুরই খুঁটিনাটি খবরাখবর রাখে। বাংলা সিনেমা তো দেখেই, কোনো সিনেমায় সে মিস করে না। এবং আরজি কর কাণ্ডের পরবর্তীতে বুমবাদার যেহেতু শুটিং ফ্লোর থেকে চলে এসেছিলেন, সেই টাইমে তিনি প্রেজেন্টও ছিলেন। এবং আজকের এই প্রেক্ষাপট, এই যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই যে কলুষিত হচ্ছে আজকে ইন্ডাস্ট্রির ভারসাম্যটা নষ্ট হচ্ছে, সেটা নিয়ে সৌরভদার বক্তব্যটা আমরা এখন শুনে নেব। সৌরভদাকে আমি কলে নেওয়ার চেষ্টা করছি, তো যে দেখা যাক সৌরভদার বক্তব্যটা কি দেব ভার্সেস বুমবাদার এই 72 ঘন্টার চ্যালেঞ্জের প্রসঙ্গে। সর্বোপরি ব্যান্ড কালচার, টলিউডের যে ব্যান্ড প্রসঙ্গ, ব্যান্ডটার উৎপত্তি বা কিভাবে এবং জিনিসটা কিভাবে হচ্ছে, ম্যানিপুলেট কিভাবে করা হচ্ছে, কিংবা বুমবাদা কি ব্যান্ড কালচারের পক্ষে নাকি বিপক্ষে, দেব কি বুমবাদাকে ইনসাল্ট করলো, ঠিক করলো নাকি ভুল করলো, সেই বিষয়টা দেখে নেব আমাদের বাংলা সিনেপ্রেমী একজন দর্শকের মুখ থেকেই। যেহেতু সে বাংলা সিনেমার অনেকটা দেখেছে, অনেক কিছুই দেখেছে, উত্থান পতন, তার জ্ঞান বা সমৃদ্ধি বাংলা সিনেমা সম্পর্কে প্রচুর তার নলেজ রয়েছে, সেই কারণেই তাকে ফোনে আমি নেওয়ার চেষ্টা করছি। দেখা যাক সৌরভদা কি বলে। যে ঘটনাটা বর্তমানে ঘটেছে, আমি একজন বাংলা সিনেমা প্রেমী হিসেবে বলছি। তো এখানে একটা বড় ধরনের রাজনীতি চলছে, এবং এই রাজনীতি ইচ্ছে করেই করছে এরা। এবং এই রাজনীতির এক এবং একমাত্র উদ্দেশ্য হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ছোট করা এবং তাকে বদনাম করা, কারণ সে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। এবং এটার মেন কালপ্রিট হলো সুপারস্টার দেব। এটা পরিষ্কার, এতে একদম কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম দ্বিধা নেই। কারণ যে ঘটনাটা ঘটেছে এই ব্যান্ড কালচার নিয়ে, সবাইকে আগে আমাদের জানতে হবে শুরুটা কোথায় হয়েছিল। এর শুরুটা হয়েছিল আরজি করের ঘটনার পর, যখন বুম্বাদা এবং অনির্বাণ একটা ছবি শুটিং করতে গিয়েছিল, এবং ফেডারেশন থেকে টেকনিশিয়ান পক্ষরা সেই ছবির পরিচালককে ব্যান করেছিল। তাহলে বুঝতে হবে প্রসেনজিতের ছবির পরিচালককে ব্যান করা হয়েছে শুটিং করার জন্য। কারা করেছিল ব্যান? টেকনিশিয়ানদের অভিযোগ ছিল যে অনেক পরিচালক নাকি গুপি শুটিং করে, মানে লুকিয়ে শুটিং করে, তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। সেই জন্য টেকনিশিয়ানরা ওই পরিচালকের সাথে কাজ করতে রাজি হয়নি। তাতে করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির শুটিং তারা স্তব্ধ এবং বন্ধ করে দিয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা সিনেমা করার আগে অনেক মেন্টালি প্রস্তুতি নেয়, অনেক দিন থেকে রেডি হয়ে প্রিপেয়ার হয়ে চুড়িদারের সময় তারপর সেটে আসে। সেটে আসার পর এটা করা মানে তাকে একটা অপমান করা, অবজ্ঞা করা। সেখান থেকে এই ব্যান্ড কালচার শুরু হয়। তখন যখন দুই পক্ষই, মানে টেকনিশিয়ানদের পক্ষ আর পরিচালকদের পক্ষ, দুই পক্ষই জিনিসটা দেখে তখন পরিচালকরা ঠিক করে যে টেকনিশিয়ানদের মাথার উপরে যারা বসে রয়েছে তারা এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছে, এই পরিচালককে ব্যান করা উচিত নয় বলে তখন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, সংঘাত শুরু হয়। এবং সেই সময় যে সমস্ত পরিচালকরা মুখ খুলেছিল তাদেরকে টেকনিশিয়ান পক্ষ থেকে ব্যান করা হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরাবরের মতো দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করে এসছে, কিন্তু দুই পক্ষই বুঝতে চায়নি। কারণ দুই পক্ষই হচ্ছে রাজনৈতিক মদতপুষ্ট। টেকনিশিয়ানদের মাথায় যিনি বসে রয়েছেন তিনিও এক রাজনৈতিক দলের কোনো সদস্য, আর পরিচালকদের গিল্ডে যারা রয়েছেন তারা সবাই একই জালের মাকড়সা প্রত্যেকে। এই দুজনের কনফ্লিক্টের মধ্যে দুই পক্ষকেই বুঝিয়ে সমাধানের সূত্র খোঁজার চেষ্টা করা হয়েছিল। এর পরবর্তীকালে দেখা যায় আসলে যে পরিচালককে ব্যান করা হয়েছিল সেই পরিচালককে ক্ষমা করে যাবতীয় সব কিছু মিটে গিয়ে আবার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু যেসব পরিচালকের মধ্যে ইগো রয়েছে তারা কোঅপারেট করতে চায়নি, তারা দিব্যি কোর্টে কেস লড়ছে বা এসব সমস্যা হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো যে আমি বলছি, এই সমস্তগুলো আমার মিডিয়া থেকেই জানা পুরো ঘটনা, এবং এটা সবার চোখের সামনে রয়েছে। আমি আসল রাজনীতিটা বোঝানোর চেষ্টা করছি এতে করে। তো সেই সময় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এটা হয়েছিল, কেউ মুখ খোলেনি, কেউ পাশে এসে দাঁড়ায়নি, কেউ কোনো প্রতিবাদ প্রোটেস্ট করেনি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুপক্ষের মুখে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সেই শুটিং বন্ধ করে দিয়েছিলেন। যে আমার টেকনিশিয়ান ভাইরা যখন রাজি হচ্ছে না,
এই ছবি হবে না, পরিচালক রাজীব ছান্না এই ছবি হবে না বলে এ করে দিয়েছেন। তিনি কিন্তু নিজের জেদ দেখিয়ে, ইগো দেখিয়ে জোর করে শুটিং করতে চাননি, চাইলে এক নিমেষে করতে পারতেন। বর্তমানে দেব একটা স্টেটমেন্ট দেয় যে অনির্বাণ ভুল করেছে, আমি তার হয়ে সৌরভ বিশ্বাসের পায়ে ধরে ক্ষমা চাইতে রাজি রয়েছি। এতে করে এক অনির্বাণকে ছোট করা, অনির্বাণ কিন্তু কোনো ভুল করেনি তার যুক্তি অনুযায়ী। দেব এতে করে অনির্বাণের এথিক্সকে ছোট করছে এবং একটা খারাপ বাজেট স্টেটমেন্ট দিয়েছে যে আমি তার হয়ে ক্ষমা চাইতে রাজি আছি। বর্তমানে প্রোডাকশন হাউসের নেগলিজেন্সির জন্য যে একটা তরতাজা অভিনেতা মারা গেল, এবং সেটা খুবই নিন্দনীয়, কোন একদম নিম্ন কাজ হয়েছে একটা। এটা কখনোই কাম্য নয়, কারোর জন্য কাম্য নয়। এটাতে পুরো চলচ্চিত্র পরিবার শোকস্তব্ধ, পুরো ভেঙে পড়েছে। সেই সময় নিজের ব্যক্তিগত এজেন্ডাকে তুলে ধরার জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ক্যামেরার বুম সামনে পেয়ে দেব এরকম মন্তব্য করেছে যে 72 ঘন্টার মধ্যে ব্যান্ডকে তুলে ফেলতে হবে, ব্যান্ড ফেরাতে হবে। প্রথম প্রশ্ন যেটা দর্শক হিসাবে মনে জাগে, যে দেব সময় বেঁধে দেওয়ার কি? সে কি প্রধানমন্ত্রী, না সে মুখ্যমন্ত্রী, নাকি সে শুধু বিশেষ রাজনৈতিক দলের তাবেদার, তাই সেই জোরটা খাটাচ্ছে? মানে চ্যালেঞ্জ দিয়ে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাইকে এক করার চেষ্টা করছে যে আমরা সবাই পরিবার, আমরা সবাই সিদ্ধান্ত নেব, সেখানে দেব একটা চ্যালেঞ্জ থ্রো করছে যে 72 ঘন্টার মধ্যে সলভ করতে হবে। দেব সময় বেঁধে দেওয়ার কি? দেব ওই জায়গাতে এই জন্যই কথাটা তুলেছে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য, যেহেতু পুজোতে তার একটা ছবি আসছে, সেখানে ওই বিশেষ অভিনেতাকে প্রয়োজন, তাই দেব এই নোংরা খেলাটা খেলেছে। যাই হোক, সেইটার পরে পরিচালকদের গিল্ডের তরফ থেকে সেটা মেনে নেওয়া হয়েছে যে আমাদের তরফ থেকে কোনো অভিযোগ, কোনো কিছু নেই, আমরা মেনে নিলাম। এবং দেব এটা তোলার সময় বলেছে আমাকে বুম্বাদা সময় দিয়েছে। এখানে হচ্ছে বুম্বাদাকে ফাঁসানোর মেন গল্প দেবের। বুম্বাদা তো কাউকে ব্যান করেনি, বুম্বাদা তো বলেনি আমি যে পরিচালকের সঙ্গে শুটিং করব না, ওই টেকনিশিয়ানের সঙ্গে শুটিং করব না, ওর সঙ্গে আমি কথা বলতে চাই না। বুম্বাদা তো কাউকে ব্যান করেনি। বুম্বাদা একজন শিল্পী, সে পারিশ্রমিক নেয়, অভিনয় করে। তাহলে দেবের এই বুম্বাদাকে টার্গেট করার অর্থটা কি? তার মানে বুম্বাদা রাজনীতি করে না বলে, না তার ইমেজটাকে ডাউন করার জন্য তাকে প্রেসার ক্রিয়েট করা? এক, তো এটা সম্পূর্ণ দেবের উদ্দেশ্য প্রণোদিত একটা জিনিস। এটা দেব নিজে ইচ্ছে করে করেছে, ইচ্ছাকৃতভাবে করেছে। এইবার যখন ডিরেক্টরদের গিল থেকে বুম্বাদাকে চিঠি পাঠানো হলো যে আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, বুম্বাদা তাদের দিকে মানালো, তখন দেব সেইটা ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া থেকে ছেড়ে দিয়ে এটা প্রমাণ করতে চাইলো, দেখো আমি এত বড় হনু, আমি তুড়ি মেরে কাজটা করে দিলাম। তুড়ি মেরে যদি আপনার কাজ করার ক্ষমতা থাকে, আপনি এটা 1.5 বছর ধরে করেননি কেন? আপনি যে আপনার ব্যক্তিগত আক্রোশ, রাগ, ক্ষোভ যার ওপরে বলে আপনি এখন বলছেন বর্তমান সময়ে, সেই বিশ্বাস ব্রাদার্স, তারা তো আপনারই দলের লোক। আপনি চাইলেই আপনার দলের সুপ্রিমোকে বলতে পারেন যে এই সব লোকদের না হাঁটালে আমি আপনার ভোটের প্রচার করব না, আপনার ওই মানুষের কাছে ভোট চাইবো না। সেই সৎসাহসটুকু বলে যদি আপনি করতে পারতেন, তাহলে আপনার ক্রেডিট থাকতো। কিন্তু এখানে আপনি বুম্বাদাকে নাম জড়িয়ে বুম্বাদাকে একটা ছোট করার চেষ্টা করছেন, এবং পার্সোনাল ফটো, পার্সোনাল ইমেল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপনি একটা নীচ মানসিকতার পরিচয় দিয়েছেন, যেটা কখনোই কাম্য নয়। চ্যালেঞ্জ করে তো কোনো কাজ হয় না, ব্যক্তিগত ইগো বজায় রেখে তো কোনো কাজ হয় না। আসলে ওই যে আপনি স্বার্থপর, আপনি সুবিধাবাদী, আপনার নিজের স্বার্থর জন্য আপনি এটা করেছেন। আপনার যদি ব্যান্ড তোলার হতো, আগে অনেক শিল্পী ব্যান্ড হয়েছে, এই ফেডারেশনের এই কেসটা চলতে থাকছে, আপনি আরো আগেই আপনি এগুলো এটা করতেন। কিন্তু আপনার সব থেকে নিজ মানসিকতার পরিচয় এইটাই যে রাহুলের মৃত্যুর ইমোশনটাকে কাজে লাগিয়ে আপনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চাইছেন,
এবং আপনি নিজেকে বিক্রি করতে চাইছেন। এইরকম নিজ মানসিকতার মানুষ আর যাই হোক শিল্পী হতে পারে না। বন্ধুরা, তোমরা সবাই শুনলে যে একজন বাংলা সিনেপ্রেমী দর্শক অনেস্টলি তার মনের কথাগুলো ব্যক্ত করলেন এবং যথেষ্ট সেটা কিন্তু যুক্তিসম্মতই লাগলো আমার। খারাপ কিছু বলেননি, কারোকে ইন্ডিকেট করে নেগেটিভও কিছু বলেননি, যেটা ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট, যেটা ইন্ডাস্ট্রিতে যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা তার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু দর্শকটি আমাদেরকে জানালেন বা আমাকে জানালেন। সুতরাং এখানে থেকে আমরা যেটা বুঝতে পারলাম, এটা কিন্তু সমস্ত সত্যি ঘটনাই বলা হয়েছে এখানে, যে এখানে ব্যান কালচার বলে আলাদা কিছু, কিংবা এটা শুধুমাত্র যেন নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য জিনিসটা হঠাৎ করে এই রাহুলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এইটাকে অস্ত্র বানিয়ে নিজের যে যার স্বার্থ সিদ্ধি করার একটা চেষ্টা, একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র, এটা ছাড়া আর আমার কিছু মনে হলো না। আমি দেবদাকেও খারাপ বলছি না, বুম্বাদাকেও খারাপ বলছি না, কিন্তু এই যে ওপেনলি কারোর পারমিশন না নিয়ে ফেসবুকে পোস্ট করে দেওয়া, অত বড় একজন মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জির নাম নিয়ে, এটা তো ফেডারেশনের কাছে যাবে, এটা পাবলিকলি এইভাবে জিনিসটা কেন যাবে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি মানে ফেলনা, যে সে লোক যে আমি না বুঝে অবুঝের মতো করে দিলাম এটা? তাই নয় কি জিনিসটা? এটা একটা বসে আলোচনার মাধ্যমে তো করা যেত, সুষ্ঠুভাবে শান্তভাবে তো করা যেত। এখানে তো কেউ কারো শত্রু নয়, লড়াই করতে আসেনি ইন্ডাস্ট্রিতে। আমরা কি মারামারি করবো ইন্ডাস্ট্রিতে? এইটুকুনি একটা ছোট ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, যে কোনো কিছু হতে পারে, সেটা সলভ করা যায় বসে একটা বৈঠকের মাধ্যমে, পরিচালকদের ডেকে, টেকনিশিয়ানদের ডেকে, কার কি মতামত, এটা তো হতে পারে মিলেমিশে জিনিসটা। এইভাবে এটাকে আক্রোশের আকারে জিনিসটা করে মাঝখান থেকে, মানে যেটা বললেন উনি, ঠিক আছে, যে স্বরূপ বিশ্বাসের কথা, উইথ রেসপেক্ট, দেবদাকেও রেসপেক্ট দিচ্ছি, স্বরূপ বিশ্বাসকেও রেসপেক্ট দিচ্ছি, তারা তো নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের রয়েছেন, তাদের জিনিসটা একটা টাইমে কিন্তু মিটেও যেতে পারে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো কোনো রাজনীতি করেন না রে ভাই, তাকে তাহলে মাঝখান দিয়ে কেন জড়ানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে? ফাঁসানোর একটা ষড়যন্ত্র নয় কি এটা? ইচ্ছা করে প্রসেনজিতের নামটা ঢুকে কাবাব মে হাড্ডি করে পিষে দেওয়ার একটা পরিকল্পনা। লাস্টে দেখা যাবে প্রসেনজিতের ছবি রিলিজই হবে না, নিজেদের ছবি কিন্তু আরামসে রিলিজ হয়ে যাবে। পুজোর সময় বাধা পাবে প্রসেনজিৎ, তাই জন্যই তো বারবার ধরে প্রসেনজিতের ছবি রিলিজ ডেটও চেঞ্জ হচ্ছে। তোমরা দেখো, এটা নিজস্ব একটা স্বার্থসিদ্ধি করার পরিকল্পনা, আর কিচ্ছু না। টলিউডে কেউ একাই রাজ করতে চাইছে একজন, আর কাউকে সে সুযোগও দেবে না, কিছু দেবে না। এইরকম ভাবে যদি এক না একতন্ত্র হয়, তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু বেশি দিন আর চলবে না, টিকবে না। ইন্ডাস্ট্রি শেষের পথে, ইন্ডাস্ট্রি পতনের পথেই এগোচ্ছে। সুতরাং তোমরা শুনলে সবকিছু, তোমরাই এবার বিবেচনা করো যে কোনটা ঠিক কোনটা ভুল। তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।